চলতি অর্থবছরের মাঝপথে এসে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে আমরা একটি প্যাকেজে দেখলাম যে শতাধিক পণ্যে ভ্যাট বা শুল্ক বাড়ানো হচ্ছে। তো এই ভ্যাট বা শুল্ক বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় কী ধরনের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? ইতিমধ্যে আমরা জানতাম যে ৪৩ ধরনের পণ্য এবং সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক এবং ভ্যাট দুটো ক্ষেত্রেই হয়তো বাড়ানো হবে এবং বিভিন্ন ধরনের কিন্তু কথাবার্তা আসছিল। মাননীয় যে অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা তারা বলছিলেন এবং তারা একই সঙ্গে এও বলছিলেন যে আসলে এই যে পণ্য এবং সেবার ক্ষেত্রে যদি শুল্ক এবং ভ্যাট পরিবর্তন করা হয়, মানে বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের জীবনযাত্রার উপরে তেমন কোনো পরিবর্তন হবে না, ব্যয় বাড়বে না। কিন্তু এখন আমরা যখন পুরো লিস্টটা দেখলাম তখন দেখা গেল যে মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য রয়েছে এবং সেবা রয়েছে যার উপরে এই সম্পূরক শুল্ক এবং ভ্যাট বাড়ানো হয়েছে। তার মানে হলো যে এই প্রত্যেকটা পণ্য এবং সেবার ক্ষেত্রে দামটা বেড়ে যাবে, প্রপোর্শনেটলি বেড়ে যাবে বা ইতিমধ্যেই আর কি বাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এর পাশাপাশি আসলে এমন হতে পারে যে যতটুকু বাড়ানো হলো তার চেয়ে বেশিও বাড়তে পারে। তার কারণ আমাদের দেশের ব্যবসায়িক সংস্কৃতি হচ্ছে এরকম যে ব্যবসায়ীরা সবসময় দেখেন বা অজুহাত দেন যে হয়তো কোন জায়গাতে ট্যাক্স পারলো কিনা। তো এইটা একটা বিষয় এবং এইটা নিশ্চিতভাবেই এই যে আমাদের এই মুহূর্তে যে মূল্যস্ফীতি রয়েছে খাদ্যপণ্যের ক্ষেত্রে প্রায় 13% জাতীয় পর্যায়ে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা ডাবল ডিজিট মূল্যস্ফীতি দেখতে পাচ্ছি। ওই ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে আসার যেটা আমাদের প্রত্যাশা ছিল বা সরকারেরও এক ধরনের কমিটমেন্ট ছিল, সেই জায়গাতে কিন্তু আর এটা হবে না। কারণ যে ধরনের পণ্য এবং সেবা সেগুলো কিন্তু সাধারণ মানুষ ব্যবহার করে। তো এখন এর মধ্যে কিছু আছে আমদানি পণ্য, এই যেমন যদি আমরা বেটেল নাটটা দেখি আর কি, তো যেটা আছে যে সুপারিটা লাল সুপারিটা বাংলাদেশে হয় না, তো বিদেশ থেকে আনে। কিন্তু এখন যেভাবে এইচএস কোড দেওয়া হয়েছে সেখানে এর মার ব্যাচে কিন্তু দেখা যাবে কি যে সব ধরনের এই পণ্যগুলোর ক্ষেত্রে আর কি এটা হচ্ছে। আর এটি ছাড়াও সব রকমের ফল যেগুলো আসলে দেশের মানে বাইরে থেকে আমদানি করতে হয়, বিশেষ করে যে আপেল আঙ্গুর, সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে সম্পূরক শুল্ক সেটা বাড়ানো হয়েছে। এটি ছাড়াও দেখবেন যে বিভিন্ন রকমের পেইন্ট আছে। এই পেইন্টগুলো কিন্তু একেবারে গ্রামে গঞ্জে থেকে শুরু করে এই যে যত নির্মাণ শিল্প রয়েছে, বাড়িঘর সব জায়গাতে ব্যবহার করা হয়। তারপরে একই সঙ্গে কিন্তু অনেক রকমের যন্ত্রপাতির মধ্যে ব্যবহার করা হয়, আমাদের ফার্নিচারগুলোতে ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে যে এটা উৎপাদন খরচটা বেড়ে যাবে এবং একই সঙ্গে দামগুলো বেড়ে যাবে। জি স্যার, আপনি বলছিলেন যে যেসব পণ্য আমদানি করা হচ্ছে সেগুলোতে বাড়ানো হচ্ছে, কিন্তু যদি আমরা বলি আম, পেঁপে, তারপরে তরমুজ, এগুলো তো দেখা যাচ্ছে আমাদের দেশেই অনেক বেশি আছে, তো এগুলোর উপর কেন শুল্ক বাড়ানো? না, এগুলো সেই কারণে বললাম যে ফল প্রায় সবগুলোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে এবং মানে বিষয়টা হচ্ছে যে 20 থেকে 30% করা হয়েছে। মানে এই যে বিপুল পরিমাণে কিন্তু আমাদের এই যে শুল্কর যে চাপ সেটা বেড়ে গেল। তো এইটার কারণে যেটা হবে যে এই সবগুলো পণ্যের যে বিপণন, এর যে ব্যবসা, এর সঙ্গে জড়িত যে হাজার হাজার লক্ষ লক্ষ যে কৃষক পর্যায় থেকে শুরু করে একেবারে যারা ব্যবসায়ী, তারা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবেন। তার কারণ আরেকটা বিষয় হচ্ছে রাজস্ব বাড়ানোর আর কি কোনো উপায় ছিল না? হ্যাঁ, উপায়টা হচ্ছে কি যে ব্যবসাটাকে সহজ করে দেওয়া। মানে এই মুহূর্তে যে একটা উচ্চ সুদের হার রয়েছে ঋণের ক্ষেত্রে, তো এই সুদের হারটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগটা সম্প্রসারিত হবে। এখন আমাদের এই মুহূর্তে আসলে যে মানে মুদ্রানীতিটা হচ্ছে সংকোচনমূলক, প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা কিন্তু অনেকটা কমে গেছে এবং একই সঙ্গে উচ্চ সুদের হারের কারণে মানুষ আসলে ঋণ নিচ্ছেন না এবং ব্যবসা করছেন না এবং বিনিয়োগটা যদি কম হয় এমনিতেই কিন্তু এই যে রাজস্ব সেটা কিন্তু কমে যাবে। তো তাহলে সেই ক্ষেত্রে যদি বিনিয়োগ বাড়ানো হয় তাহলে রাজস্ব বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো রাজস্ব যেহেতু কমে গেছে এই কারণেই কিন্তু আসলে এই যে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষের যখন এই সরকার আসে মানুষের প্রত্যাশা ছিল যে জীবনযাত্রা সহজ হবে, কিন্তু এই মুহূর্তে এই শুল্ক বা ভ্যাট যখন বাড়ানো হচ্ছে বিভিন্ন পণ্যে, তখন মানুষের জীবনযাত্রা আসলে কি সহজ হচ্ছে? এখন এমনিতেই মানুষের জীবনযাত্রা জটিল আবর্তের মধ্যে পড়ে গেছে। জিনিসপত্রের দাম বেশি, কর্মসংস্থান নেই এবং একই সঙ্গে বিনিয়োগ কমে গেলে আবার কর্মসংস্থান কমার সম্ভাবনা রয়েছে। তো এই বেকারত্বের যে চাপ, তারপরে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে যে তার প্রকৃত আয়টা কমে গেল, তো এই যে সংকটগুলো রয়েছে, সংকটগুলো আরেকটু বাড়বে বলে আমার কাছে মনে হয়। মানুষের মধ্যে হতাশা বাড়বে এবং বেকারত্ব বাড়ার যেহেতু সম্ভাবনা রয়েছে, সুতরাং যারা শিক্ষিত জনগোষ্ঠী, তরুণ, তারা কিন্তু আরও অনেকটা হতাশার মধ্যে পড়ে যাবেন। এমনিতেই কিন্তু জুলাই বিপ্লবের পিছনে মূল স্পিরিটটা ছিল কি যে তাদের কাজের সুযোগটা কম, তো তাদের মধ্যে হতাশা। তো এই জিনিসগুলো যদি আবার বাড়তে থাকে তাহলে তো আসলে তেমন কোনো লাভ হলো না আমাদের। আর আরেকটা হচ্ছে যেসব পণ্যে দেখা যাচ্ছে যে ফলমূলে যে ধরনের শুল্ক বাড়ানো হচ্ছে, এর ফলে সাধারণ মানুষের তো নাগালের বাইরে চলে যেতে পারে।
তো সেক্ষেত্রে সাধারণ মানুষের যে পুষ্টির একটা অভাব দেখা দিবে, সেটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব বাংলাদেশের উপরে পড়বে কিনা? হ্যাঁ, এমনিতেই এই যে ১০০টার বেশি পণ্য এবং সেবা এবং এটার ক্ষেত্রে সাধারণ মানুষের উপরে কিন্তু মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দেবে। তো এবং একই সঙ্গে এই যে এমনিতেই তাদের পুষ্টির উপরে চাপ রয়েছে মূল্যস্ফীতির কারণে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির কারণে, এটার কারণে স্পেসিফিক্যালি আমি বলবো যে যেহেতু ফল রয়েছে এটার মধ্যে, এই বাস্কেটের মধ্যে, সুতরাং এর কনজাম্পশন কমবে এবং কনজাম্পশন কমার কারণে কিন্তু এই যে পুষ্টির, বিশেষ করে যে শিশু এবং তরুণ তাদের যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু, বা নারীদের পুষ্টির চাহিদা সেটা কিন্তু পূরণ হবে না, এবং এতে করে দীর্ঘমেয়াদে একটা পুষ্টির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনটা কিন্তু নেগেটিভ হবে। মোবাইল ফোনের যে কল রেটটা বাড়ানো হচ্ছে এবং ইন্টারনেটের খরচটা বাড়ানো হচ্ছে, ভ্যাট, তো এক্ষেত্রে কি মনে হয় যে সার্বিক সব মানুষের উপরই এর প্রভাবটা পড়বে? অবশ্যই, তার কারণে এখন বিপুল পরিমাণে মানুষ কিন্তু আসলে মোবাইল ফোন ব্যবহার করেন এবং এখানে যে 20 থেকে 23% যেটা করা হচ্ছে সম্পর্ক শুল্ক, তো সেটার কারণে যে কল রেটটা তো বেড়ে যাবে এবং এটার কারণে দেখা যাবে কি যে এই পুরো মোবাইল যে ব্যবহারকারী তাদের কিন্তু আসলে উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং এটি ছাড়া যেটা সবচাইতে বড় চিন্তার বিষয় সেটা হলো যে এই যে আইএসপির উপরে যেটা করা হলো, তো সেটা 10% যেটা করা হলো, তো ইন্টারনেটের ব্যবহার এটার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে, এর খরচটা বেড়ে যাবে। এমনিতেই খরচ বেশি, আমরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় যদি দেখি তাহলে সেক্ষেত্রে খরচ বেশি হওয়ার কারণে কিন্তু মানুষ একটু কম ব্যবহার করেন। এর মধ্যে দেখবেন যে লক্ষ লক্ষ কিন্তু আমাদের উদ্যোক্তা গড়ে উঠেছে যারা কিন্তু এই যে ফ্রিল্যান্সিং করে থাকেন। তাহলে স্যার এমনই কি যে প্রত্যেকটা মানুষকে টার্গেট করেছে যে সবারই ভ্যাট দিতে হবে, এমন একটা উদ্যোগ থেকেই, এমন একটা চিন্তাভাবনা থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আমার ধারণা আরও বাড়বে সামনের দিনগুলোতে। এটা টেস্ট করা হলো যে এটা কী হয় পরিস্থিতি, এবং যেহেতু সাধারণ মানুষেরা এইগুলো ব্যবহারকারী, তো সুতরাং এই সাধারণ মানুষের উপরে ইম্প্যাক্টটা তারা দেখবে, দেখে নিয়ে যে তাদের রেসপন্সটা কেমন হয় এটা বুঝে আমার ধারণা এটা আরও ব্রডেন করা হবে এবং সামনের দিনগুলোতে আমাদের প্রত্যাশা করে রাখতে হবে যে কর আরও বাড়বে, সম্পর্ক শুল্ক, ভ্যাট সব জায়গাতে। জি। আর আপনার কি মনে হয় যে আস্তে আস্তে সবগুলো যেহেতু বাড়বে, তো মানে সার্বিকভাবে মানুষ আসলে কতটা বিপাকে পড়তে পারে, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই খাবারের দাম বেড়ে যাচ্ছে, ইন্টারনেটের দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? হ্যাঁ, যেমন এলপি গ্যাস, হ্যাঁ, তারপরে যে বৈদ্যুতিক ট্রান্সফরমার, প্রত্যেকটা জায়গায় মানে এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু এই 100টা যে বা তার একটু বেশি আর কি যে পণ্য সেবাগুলো আইডেন্টিফাই করা হয়নি। এটা একটা জাস্ট ব্রড ক্যাটাগরি। আমি মনে করি যে সাধারণ মানুষের জীবনযাত্রার যে ব্যয় বাড়বে এবং যে বিনিয়োগটা কমে যেতে পারে, এবং একই সঙ্গে এটার কারণে কিন্তু কর্মসংস্থান দেশি বিদেশি সব জায়গাতে বিনিয়োগটা কমবে, এবং সব মিলিয়ে যেটা হবে যে মানুষের জীবনযাত্রার উপর যেহেতু নেতিবাচক প্রভাব পড়বে এবং এটার কারণে মানুষের মধ্যে হতাশা বাড়বে, জীবনের খরচটা বাড়বে। আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব মাহফুজ কবির। কোনোভাবেই কমছে না চালের দাম। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং দিনাজপুরের বাহাদুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী তুলাল। সরাসরি প্রথমে যাচ্ছি সবুজের কাছে। আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির চাপে পড়েছে আমজনতা। বাজারে এসে এমন খবরই আসলে মিলছে প্রতিটি দোকানেই যে চালের দাম এই মুহূর্তে যে খুব যৌক্তিকভাবে বাড়ার কোনো সুযোগ রয়েছে সেটি বিক্রেতারা বলছেন না, কিন্তু জানাচ্ছেন দাম বাড়ছে। এ সপ্তাহ ব্যবধানে মোটামুটিভাবে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে, এবং যদি 3 সপ্তাহের হিসাব করা যায় তাহলে এই কেজিতে চালের দাম বেড়ে গেছে কিন্তু 8 থেকে 10 টাকা। তো 8 থেকে 10 টাকা দাম এক মাসের মধ্যে যদি বেড়ে যায় 1 কেজি চালের, সেক্ষেত্রে ভোক্তারা যতটুকু স্বস্তির প্রত্যাশা করেছিলেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে হয়তো নিত্যপণ্যের বাজারে তারা কিছুটা স্বস্তি পাবেন, সেই স্বস্তিটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। এর মধ্যে আবার যখন দাম বাড়ানো অর্থাৎ ভ্যাট এবং যে শুল্ক বাড়ানো হয়েছে তারও প্রভাব কিন্তু অন্যান্য পণ্যের উপর যখন পড়বে, তখন এই যে চালের দাম বৃদ্ধিটা, এটি একটি পণ্যের দাম বৃদ্ধিটা কিন্তু সার্বিকভাবে তখন চেপে ধরবে ভোক্তাদের। কিন্তু দাম যে বাড়ছে, বিশেষ করে যদি চালের কথা বলা যায়, এটার কিন্তু যৌক্তিক কারণ বিক্রেতারা, এখানে যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু বলতে পারছেন না। তারা শুধুমাত্র একটি কথা বলছেন যে মিলার এবং যে কর্পোরেট গ্রুপ রয়েছে যারা বড় পরিমাণে আসলে এখন বাজারে নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে, তাদেরকে আসলে যদি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায় তাহলে হয়তো বা চালের দামটা কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন। কিন্তু সেখানে আসলে কার্যকর উদ্যোগ দেখছেন না ভোক্তারা, যারা বাজারে এসে নিরুপায়ের মতো আসলে বাড়তি দাম দিয়ে যখন পণ্য কিনছেন তারাও বাধ্য হচ্ছেন। সেই জায়গা থেকে তারা চান আর কি যে কোনো মূল্যে আসলে বাজারটা নিয়ন্ত্রণ করা হোক, এবং চালের দাম, কারণ এই চালের কোনো বিকল্প নেই, আসলে তাকে কিনতেই হয়, সেই জায়গা থেকে চালের বাজার নিয়ন্ত্রণটা চান খুব
কার্যকর উদ্যোগের অংশ হিসেবে, এবং একই সাথে যে ভ্যাট এবং শুল্ক বাড়ানো হয়েছে সেই চাপটা যেন অতিরিক্ত দাম না বাড়ায়, সেই চাপে সেই জায়গাটাও আসলে নিশ্চয়তা চান আসলে ভোক্তারা। না হলে তাদের যে এখন যে পরিস্থিতি, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার, সবকিছুরই দাম চড়ে আছে, যদিও কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে, কিন্তু সবজিটাও সেটি শীতকালীন সবজি আসার কারণে, এবং এটি একটি মৌসুম ভিত্তিক এবং খুব কম সময়ের জন্য। যদি মুদি পণ্য বা আদার্স যে পণ্য রয়েছে সেগুলোর দাম যদি একটু কিছুটা কমে, সেটির যতটা বেশি দিন ধরে সুফল পাওয়া যায়, কাঁচা পণ্যের দাম কিন্তু একদিনের ব্যবধানেই কম বেশি হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে বাজার নিয়ন্ত্রণের বেশ জোরালো দাবি আছে ভোক্তাদের। একই সাথে যদি আমি একটু বলি শুধুমাত্র ফলের বাজার, যে শুল্ক বাড়ানোর বা যে আলোচনা চলছিল তাতেই কিন্তু ফলের বাজার চড়ে গেছে এবং বেশ চড়ে গেছে। তো আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে চাল সহ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি রয়েছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন সহকর্মী গোলাম নবী দুলাল। আমনের ভরা মৌসুম, সরবরাহ কিন্তু কোনো ঘাটতি নেই, তারপরেও আপনার চালের বাজার অস্থির। এই বাহাদুর বাজার সবচেয়ে বড় চালের পাইকারি মার্কেট। এখানে দফায় দফায় কিন্তু চালের বাজার বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বিশেষ করে এই যে চালের বাজারের যে অস্থিরতা, এর জন্য পাইকারি এবং খুচরা যারা বিক্রেতা তারা দুষছেন মিলার এবং বড় বড় চাল ব্যবসায়ীদের। আমরা যেটা দেখেছি যে বাহাদুর বাজারে গত 4-5 দিন আগে যে চালটির দাম বেড়েছিল, বিশেষ করে আপনার প্রতি কেজিতে আপনার 5 থেকে আপনার 9 টাকা পর্যন্ত বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকের বাহাদুর বাজারে যে চাল বিক্রি হচ্ছে বিআর 28 সেটাকে 70 টাকা, স্বর্ণা 60 টাকা, মিনিকেট 80 টাকা, নাজির চাল 85 থেকে 90 টাকা, কাটারি 110 টাকা এবং জিরা কাটারি 120 থেকে 30 টাকা। এই যে চালের দামের যে বৃদ্ধির যেটা কারণ, যেটা পাইকার এবং খুচরা বিক্রেতারা যেটা বলছেন যে তারা সরাসরি মিলারদের কাছ থেকে এই চাল তারা নিয়ে আসেন, বড় বড় যারা চাল ব্যবসায়ী তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আপনার চাল মজুদ রয়েছে। তবে দিনাজপুরের একটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে 2-3টি মিলার যারা সিন্ডিকেট হিসাবে এইগুলো চালের বাজার নিয়ন্ত্রণ করে, এবং তারা আমরা যারা ভোক্তা এবং যারা খুচরা বিক্রেতা তারা যে অভিযোগটা করে থাকেন যে দিনাজপুর আপনার সবচেয়ে চালের এবং ধান উৎপাদনের বড় জেলা, যে এখানে চালের কোনো ঘাটতি নেই বা ধানেরও নেই, পর্যাপ্ত সরবরাহ মজুদ থাকার পরে চালের বৃদ্ধির যে কোনো যৌক্তিক কারণ সেটা কিন্তু আপনারা কেউ বুঝছেন না। তবে যে বিষয়টা বারবার যেটা বলা হচ্ছে যে চালের দাম বৃদ্ধির কারণে জেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ তারা কিন্তু যে নজরদারি দেওয়ার কথা বা নজরদারি এবং আপনার মনিটরিং করার কথা তারা না করার কারণে চালের দাম কিন্তু আপনার বৃদ্ধির এটাও একটা অন্যতম কারণ বলে অনেকে মনে করছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের বাহাদুর বাজারে, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।